আসসালামু আলাইকুম। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব বিশ্বের সামগ্রিক বিষয়গুলো নিয়ে একটু বলতে চেষ্টা করব, যেটা ইউক্রেন রাশিয়া যুদ্ধ চলমান। এই যুদ্ধে রাশিয়া যথাসম্ভব ইউক্রেনের ভূমি দখল করছে এবং এই যে ভূমি দখল করার পরে যা ছিল, অর্থাৎ ইউক্রেনের ভূমি যতটুকু ছিল অতটুকুর ভিতরে যেই পরিমাণ আপনার খনিজ সম্পদ ছিল ওইটা আমেরিকা দখল করে নিয়েছে বলা যায় একটা চুক্তির মাধ্যমে। এখন এই অবস্থায় তারা রাশিয়ার সামনে ইউক্রেনকে একা ছাড়িয়ে যাচ্ছে। এই ক্ষেত্রে ইউক্রেন রাশিয়ার সাথে কতটুকু পেরে উঠবে সেটাই দেখার বিষয়। আর এই যে কিছুক্ষণ আগে, অর্থাৎ 1-2 মিনিট পূর্বে, এই ভিডিও শুরু করার পূর্বে আমরা দেখলাম যে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল মিলে এই যে ইয়েমেনের রাজধানী সানাতে সেখানে তারা যৌথ হামলা করতেছে। সেখানে বিভিন্ন জায়গায় ইয়েমেনের রাজধানীতে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থাপনায় হামলা করতেছে। এই ক্ষেত্রে হয়তো তারা কয়েক ঘন্টা পরে একটা বিবৃতি দিবে যে তারা হুথিদের বিভিন্ন স্থাপনায় হামলা করছে ইত্যাদি ইত্যাদি। কিন্তু এই যে হামলা করতেছে বিমান হামলার মাধ্যমে, শুধু কি সেখানে হুথিরাই মরছে, সেখানে কিন্তু ব্যাপক সাধারণ ইয়েমেনি মারা যাচ্ছে। তাই এই বিষয়টা তাদের ভাবা উচিত। এবং তারা যেহেতু বিশ্বের গণতন্ত্রের কথা বলে, মানবাধিকারের কথা বলে, তারা ইত্যাদি ইত্যাদি সব কিছু, মানে যত সংস্থা আছে সব কিছুর কথা তারা বলে, কিন্তু তারা আসলে একটাও মানে না। কতটুকু মানে সেটা আমরা সবাই ভালো করে জানি। সুতরাং তাদের উচিত এই যে একতরফা যে আগ্রাসন চালাচ্ছে ইয়েমেনিদের উপরে, এই একতরফা আগ্রাসন এখান থেকে ফিরে আসা উচিত তাদের। কেননা ইয়েমেনিরা অস্ত্রে শস্ত্রে ততটা সজ্জিত না। সুতরাং এই নিরীহ মানুষের উপরে এইভাবে হামলা করা এটা আসলে কখনো কাম্য নয়। আমরা যাচ্ছি তুরস্কে, একটু দেখি তুরস্ক যে এইভাবে তার সামরিক শক্তি যতটুকু সম্ভব অর্জন করতেছে। এই সামরিক শক্তি নিয়ে সে তার বন্ধুরাষ্ট্র যারা আছে তাদের পাশে দাঁড়াইতেছে, বিশেষ করে এই যে বর্তমানে পাকিস্তানের পাশে। তারপরে এই যে আমরা দেখলাম যে সিরিয়ার পাশে দাঁড়াচ্ছে। সিরিয়াতে এখানে ইসরায়েল যেভাবে যে তার নিজের পাগলা গোড়া ছুটাইতে, সেখানে বর্তমানে বাধা হয়ে তুরস্ক দাঁড়াচ্ছে। সো এখানে তুরস্কের ভিতরে ইসরায়েল এখন সিরিয়ার ভিতরে মানে আগের মতো মানে একতরফাভাবে সব কিছু করতে পারবে না। তবে ইসরায়েলকে যেন এখানে ঠেকাইবে এরকম কেউ নাই। তবে একদম যেন আগে বিনা বাধায় যেন সব কিছু করতে পারতো সিরিয়াতে ইসরায়েল, এখন এটা পারবে না হয়তো। আর বর্তমান যে সরকার আছে সিরিয়াতে, তারাও হয়তো এখানে মনে হয় পশ্চিমাপন্থী, কেননা পশ্চিমাদের সাথে সম্পর্ক ইসরায়েলের ভালো। সুতরাং তারা এখানে ইসরায়েলের পক্ষে বাধা হয়ে দাঁড়ানোর সম্ভাবনা নাই। আর আমরা যাচ্ছি একটু ইরানের দিকে। ইরানে এবং যুক্তরাষ্ট্রের ভিতরে বিভিন্ন যেই আলোচনাগুলো চলছিল, পরোক্ষ আলোচনা, সেই আলোচনা থেকে যুক্তরাষ্ট্র বা ইরান উভয়ই সরে গেছে। সেখানে এখন মানে হুমকি পাল্টা হুমকি বা হুমকি দামকি বিষয়গুলো চলতেছে। এখন সেটা শেষ কোথায় যায় সেটাই দেখার বিষয়। তবে ইরান বর্তমানে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে মানে যুক্তরাষ্ট্রকে খুশি করার চেষ্টা করতেছে, বিশেষ করে যুক্তরাষ্ট্রকে লোভ দেখাচ্ছে যে ইরানের যেই খনিজ সম্পদ আছে ওগুলার। এখানে যুক্তরাষ্ট্র ইরানের লোভে পড়বে কিনা সেটাই আসলে দেখার বিষয়। আমরা যে ভারত এবং পাকিস্তান বিষয়, ভারত এবং পাকিস্তানে যেই টানটান উত্তেজনা, ওই উত্তেজনার পারদ আসলে বর্তমানে খুবই মানে নিম্ন স্তরে আছে। এই উত্তেজনার পারদ নিম্ন স্তরে, যে কোনো সময় এটা মানে বিস্ফোরণ ঘটতে পারে। এখন এই জন্য থমথমে অবস্থা বিরাজ করতেছে সেখানে। সবাই মহড়া পাল্টা মহড়া এভাবে করতেছে। তবে এই যে ভারত করছে কি, ইরানের এখানে ভারত থেকে যে সমস্ত পানির লাইনগুলো বা পানির যে সাপ্লাই ইয়াগুলো আছে, যে ইরানের ভিতরে, এখানে আপনার পাকিস্তানের ভিতরে গ্যাস যাচ্ছে, যে ভারতের ভিতরে দিয়ে ওই লাইনগুলো ভারত নিয়ন্ত্রণ করতো। সুতরাং ভারত এখন ওই সমস্ত চ্যানেলগুলো বন্ধ করে দিচ্ছে এবং পাকিস্তান হুমকি দামকি দিচ্ছে। এখন তারা কি করবে বা এটার পাল্টা প্রতিশোধ হিসেবে সেটা দেখার বিষয়। আর ভারত আজকে দেখলাম যে এখানে যে তাদের যে সেনানিবাসগুলো আছে সেখানে ব্ল্যাক আউট যেই আপনার মহড়া, ওই ব্ল্যাক আউট মহড়া পরিচালনা করছে। এখন হয়তো ব্ল্যাক আউট মহড়ার ভিতর দিয়ে কি আবার আক্রমণ করে বসে কিনা সেটাই দেখার বিষয়। কেননা পাকিস্তানের পক্ষ থেকে যে 36 ঘন্টার আলটিমেটামের কথা, বা যে 36 ঘন্টার ভিতরে তাদের উপরে আক্রমণ করতে পারে ভারত, এরকম যেই একটা খবর চাওয়া হয়েছিল বিভিন্ন মাধ্যমগুলোতে, তবে সেটার 36 ঘন্টা পার হয়ে গেছে। এখন কি আবার এই ব্ল্যাক আউট প্রোগ্রামের যে মহড়া আছে ওই মহড়ার ভিতর দিয়ে কি আসলে হামলা শুরু হয়ে যায় কিনা সেটাই দেখার বিষয়। তবে ভারত এবং পাকিস্তান সংঘাত হলে সেই ক্ষেত্রে প্রতিবেশী যারা আছে তাদেরও সমস্যা হবে। সুতরাং
সবার চাওয়া উচিত যাতে ভারত এবং পাকিস্তানের বড় ধরনের সংঘাত না লাগুক। আর আমাদের বাংলাদেশের অবস্থা তো আপনারা সবাই জানি, বাংলাদেশে আসলে আমাদের এই যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যেইভাবে বড় বড় কথা বলছিলেন যে দেশকে মানে কি বানাইবেন, যে সিঙ্গাপুর আমেরিকা সব কিছু বানায় ফেলাবেন, কিন্তু আসলে দেখছি দেশ বর্তমানে একদম আপনার কি বলবো যে সিরিয়ার থেকেও নিম্ন পর্যায়ে আছে। সুতরাং এটা কি করতে পারবেন, তারা এখান থেকে ফিরে আসতে পারবেন কিনা সেটাই আসলে দেখার বিষয়। আর এখান থেকে ফিরে আসবেন যে এরকম লক্ষণ দেখা যাচ্ছে না, কেননা আমাদের অর্থ উপদেষ্টা দেখলাম যে গতকালকে যেই কথা বললেন যে আইএমএফ আমাদেরকে ঋণ দিলে দিবে না দিলে নাই, এরকম কথাবার্তা, আসলে এরকম কথাবার্তাগুলো তো আমরা জানি যদি আপনি রেগে গেলেন তো হেরে গেলেন, তো সাধারণ একটা কথা ছোট ছোট ফলাফানেও আমাদের দেশে বলে রেগে গেলেন তো হেরে গেলেন। এখন আইএমএফ এর ক্ষেত্রেও এরকম এই কথাটাই প্রযোজ্য, কেননা আমরা যদি আইএমএফ এর সাথে রেগে যাই তাহলে অবশ্যই আমরা হেরে যাব, কেননা যেই আইএমএফ আমাদেরকে ঋণ দেওয়ার কথা ছিল, এখানে 3টা কিস্তি আসছিল, চতুর্থ কিস্তি আজকে দেবো কালকে দেবো এরকম করে ঘুরাচ্ছে। সুতরাং ওইটা এখন আর আমাদের অর্থ উপদেষ্টা সহ্য হচ্ছে না, তাই তিনি বলে ফেললেন যে আইএমএফ আমাদেরকে ঋণ দিলে দেখ, না দিলে নাই, আমরা অন্য জায়গা থেকে ব্যবস্থা করবো। এখন অন্য জায়গা থেকে ব্যবস্থা করার লক্ষণও আপাতত নাই দেখা যায়। এখন আমাদের অর্থ উপদেষ্টা যেই সস্তা জনপ্রিয়তা পাওয়ার জন্য বিভিন্ন হুমকি দামকি দেন, যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে বলেন, এবং যুদ্ধটা কার সাথে করবেন কেন করবেন ওই বিষয়গুলো আসলে কোনো নিশ্চিত কোনো উত্তর দিচ্ছেন না। এবং তাদের যেই আপনার দ্বৈত নাগরিকত্ব উপদেষ্টাগণ আছেন তারা তো আসলে যদি মানে তারা যেই দুইটা দেশের যেই এখানে আপনার নাগরিকত্ব, একটা বাংলাদেশের আরেকটা হয়তো আমেরিকা বা ইউএসএ বা কানাডা ইত্যাদি ইত্যাদি, এখন এই দুইটা দেশের ভিতরে বাংলাদেশ এবং ওই দেশের ভিতরে যখন মনমালিন্য দেখা দিবে বা সমস্যা বা সংঘাত দেখা দিবে, তখন এই যে দ্বৈত নাগরিকত্ব প্রাপ্ত উপদেষ্টাগণ তখন কার পক্ষ নেবেন সেটাই আসলে দেখার বিষয়। সো আমাদের যারা এই যে উপদেষ্টা বলেন বা এমপি মন্ত্রী বলেন হবেন বা হবে, তাদের উচিত এই দ্বৈত নাগরিকত্ব পরিহার করা, কেননা দ্বৈত নাগরিকত্ব থাকলে সেটা আমাদের দেশের জন্য এটা মানে খারাপ একটা দৃষ্টান্ত হয়ে দাঁড়ায়। কেননা আমরা দেখছি আমাদের পূর্বের অভিজ্ঞতা থেকে যে যারাই দ্বৈত নাগরিকত্ব অর্জন করে রাষ্ট্র ক্ষমতা আসছে, মানে এই যে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে বসছেন, তারা অবশেষে এখানে ব্যর্থ হইলে তারা ওই যে তাদের আপনার যে দেশের নাগরিকত্ব নেওয়া ওই দেশে চলে যান, সেটা হোক বিএনপি হোক আওয়ামী লীগ হোক অন্য কোনো দেশ, এ সবাই এটা করেন। সো এই যে দ্বৈত নাগরিকত্বের বিষয়টা, এটা আপনার আমাদের যারা উপদেষ্টা আছেন তাদের এই দ্বৈত নাগরিকত্ব পরিহার করা উচিত। হয় আপনি বাংলাদেশের হয়ে থাকেন বা অন্য দেশের হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি অন্য দেশের হয়ে থাকলে আপনি বাংলাদেশের যে দেশ সেবাকরণের নামে আসবেন, আইসা মধু খায়া আবার চলে যাবেন, এটা না করে ভালো। সুতরাং আমাদের যারা আছেন তাদের এই বিষয়টা মানা উচিত। আর এই যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার যেই সংস্কারের নামে মূলা ঝুলায় রাখছে, আসলে আজকে প্রায় 8 মাস শেষ, 8 মাস 8.5 মাস হয়ে গেছে, এর ভিতরে তার দৃশ্যমান কোনো সংস্কার বা সংস্কারের কোনো মানে অগ্রগতি আমরা কিচ্ছু দেখতে পাচ্ছি না।